আজকে নির্বাচিত হবার পর এবং শপথ অনুষ্ঠানের এই দৃশ্য দেখার পর তারপরেও কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো সদস্য বা কেউ মনে করছে না যে এমন একটা পরিস্থিতি তৈরি হবে আমরা দেশ থেকে পালাই। দেখাই আপনাদেরকে, দেখেন ভিডিওটা দেখেন। এটা যেটা বুঝলাম যে আসিফ নজরুল এবং রেজওয়ানা হাসান, সৈয়দ রেজওয়ানা হাসান দাঁড়াইছেন শপথ অনুষ্ঠানে মন্ত্রীদের। সেখানে সামনে দিয়ে মির্জা ফখরুল এবং ইকবাল হাসান মাহমুদ টুকু চলে গেলেন, আরো কেউ কেউ গেলেন, কিন্তু তাদের দিকে ফিরেও তাকালেন না এবং চোখে মুখে অসহায়ত্ব, কেউ তাকায় না, মানে আহারে ক্ষমতা, এই দিয়ে একজন করছে। আসলে যেটা হয় এরকমই হয় বাংলাদেশের মানে ইতিহাসে, যেটা হয় যে যেই সরকার মেয়াদ শেষ হয়ে যায় সেই সরকারের সদস্যদের আর মর্যাদা থাকে না। তাও তো আমি বলবো যে এই অন্তর্বর্তী সরকার খুব লাকি, কারণ এই অন্তর্বর্তী সরকারের নানান কার্যক্রমে কিন্তু বিএনপি খুবই অসন্তুষ্ট ছিল, খুবই অসন্তুষ্ট ছিল। সেই অসন্তোষকে কিন্তু তারা মানে চাপা দিয়েছে, কারণ তারা বুঝতে পারছিল যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যরা যেভাবে তার সদস্যদেরকে, বিপক্ষের যারা বিএনপির বিরুদ্ধে কথা বলছিল তাদেরকে যেভাবে মানে সমীহ করে চলছিল, তারপরে যেভাবে জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে সরকার, অন্তর্বর্তী সরকার, আরো নানান ক্ষেত্রে সবচেয়ে বড় ক্ষোভটা ছিল বিএনপির যে এই যে নির্বাচনকে প্রলম্বিত করা। 5ই ডিসেম্বর ক্ষমতার পট পরিবর্তনের পর 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচন হলে শুধু একবার কল্পনা করেন বিএনপি আসন সংখ্যা কোথায় যে পৌঁছাইত। আমার ধারণা যে 270-80-তে যে ঠেকতো, 20টা আসন জামাতের পক্ষে বের করাও কঠিন হয়ে যেত। কিন্তু দেরি হয়েছে এবং একটা বলা হয় যে এটা স্পেস নাকি ইউনূস সরকার তৈরি করে দিছে যে জামাত এবং এনসিপি যাতে দল, একটা তো হলো নতুন দল তারা গোছাবে, আর একটা হলো যে সারা দেশব্যাপী যাতে সফর টফর করে সাংগঠনিক অবস্থা স্ট্রং করতে পারে। কারণ তারেক রহমানকে বলা হচ্ছিল তার নিরাপত্তা নেই, সেই নিরাপত্তার একটা ভয় দেখানো হচ্ছিল, যার কারণে তারেক রহমানও আসছিল না। এইদিকে নেতা কর্মী পর্যায়ে নিয়ন্ত্রণটা ঢিলা হয়ে গেছিল, ফলে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, নানান রকম যেগুলি মানে আওয়ামী লীগ যেই জিনিসগুলি থেকে টাকা পয়সা উপার্জন করত বা ঘাট টাট ইজারা টিজারা নিত, সেই জায়গাগুলো তারা সরে, যে ওই জায়গায় তারা লোকাল বিএনপিকে সামনে এনে তারা আস্তে করে সরে গেল। তো এই বদনামটা তারা ক্যাম্পেইন করা শুরু করলো জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি তারা। অথচ এনসিপি নিজেও কিন্তু সরকারের থেকে এবং সরকারের বাইরে তারা নানা রকম চাঁদাবাজির মধ্যে জড়াই গেল। ওইটা কিন্তু হাইলাইট না করে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বারবার ফোকাস করতে থাকলো এবং তারা সেরা দুর্নীতিবাজ, 5 বার চ্যাম্পিয়ন, এই কথাগুলি কিন্তু বলা শুরু করলো জামাত এবং ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাদ দিলাম, কিন্তু জামাত ইসলাম কিন্তু ছাড় দেয়নি, একেবারে ছাড় দেয়নি। অথচ এই জামাত ইসলাম ছিল বিএনপির সরকার সঙ্গী, জোট সঙ্গী, আন্দোলন সঙ্গী। এত কিছুর পর হঠাৎ করে তারা হাত মুখ মুছে একেবারে মানে পুত পবিত্র হয়ে গেল এবং বলা শুরু করলো যে বিএনপি দুর্নীতিবাজ। তো এইভাবে বলতে বলতে পরিস্থিতিটা এমন একটা হাইপ তোলা হলো এবং সোশ্যাল মিডিয়াতে খুব বড় ধরনের কয়েকজন ইনফ্লুয়েন্সার তাদের পক্ষে মানে কোমর বেঁধে নামলো এবং এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে জামাতই ক্ষমতায় চলে আসে। তো এরকম একটা ঝুঁকির মধ্যে যে পড়লো, সেই কারণে বিএনপির যথেষ্ট পরিমাণ ক্ষোভ বিক্ষোভ ছিল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সহানুভূতিশীল ছিল বিএনপির প্রতি,
তাদের মধ্যে যেমন আসিফ নজরুল বা সৈয়দ রেজওয়ানা হাসান, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু একেবারেই সন্তুষ্ট ছিল না। বরং এই যে জামাত ওই গণভোটের দাবিতে নভেম্বর মাসে নির্বাচন হইতে হবে, না হলে জাতীয় নির্বাচন হবে না এবং স্থানীয় সরকার নির্বাচন আগে হইতে হবে, এই সমস্ত দাবি নিয়ে এমন একটা আন্দোলন শুরু করলো যেখানে ঐক্যমত্য কমিশনের যেখানে ফোরাম থাকতেও তারা এই অবস্থানটাও সেখানেও কিন্তু নীরব থাকলো। তাদের চাপের মুখে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষিদ্ধ করলো। তো এই ঘটনার প্রবাহের সাথে এমনকি বঙ্গভবন পর্যন্ত ঘেরাও করলো, কিন্তু এই কোনো কার্যক্রমের সাথে জাতীয় পার্টির অফিস পোড়ানো হলো, কোনো কার্যক্রমের সাথে বিএনপি কিন্তু যুক্ত ছিল না। কিন্তু ইউনূস সরকারের প্রচ্ছন্ন সমর্থনে অথবা তাদের এক ধরনের আপোষকামিতার কারণে এই মব তৈরি হলো, জামাত শক্তি বাড়ালো, এনসিপি সংগঠিত হওয়ার সুযোগ পেল, যার প্রভাবটা পড়লো বিএনপির উপর। সুতরাং একটা বড় ধরনের ধাক্কা ইউনূস সরকার এবং তার সমর্থকদের পক্ষ থেকে আসার পরও বিএনপি কিন্তু শুধু অপেক্ষায় থাকলো নির্বাচনের জন্য। তো আজকে নির্বাচনে নির্বাচিত হবার পর এবং শপথ অনুষ্ঠানের এই দৃশ্য দেখার পর তারপরেও কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো সদস্য বা কেউ মনে করছে না যে এমন একটা পরিস্থিতি তৈরি হবে আমরা দেশ থেকে পালাই। কিন্তু চিন্তা করেন তো, শেখ হাসিনা সরকারের পতন এবং পালানো, তা এর আগেরও সরকারগুলি যারা নির্বাচনের মাধ্যমে পরাজিত হয়েছে তাদের সাথে কিন্তু ভালো সৌজন্য দেখায়নি বিএনপি, দেখায়নি আওয়ামী লীগকে, আওয়ামী লীগ দেখায়নি বিএনপিকে। এইভাবেই তো রেশারেশি চলে, কিন্তু তার কিন্তু আমরা ছিটে ফোটাইবারটা দেখলাম না। এমনকি 1-11 সরকারও খুব দ্রুত বেগে কিন্তু সরে গেল, যদিও আওয়ামী লীগ যেহেতু তারা মনে করে তারা বেনিফিটেড, তারা কিন্তু কিছু করেনি। এবার কিন্তু আক্রান্ত হলেও বিএনপির পক্ষ থেকে মোটামুটি নির্ভর যে অন্তর্বর্তী সরকারের কেউ কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হবেন না, আইনগতভাবে হোক বা অন্য কোনো ভাবে হোক। সেই হিসাবে বলা যায় এই যে দৃশ্যটা দেখলাম যে অ্যাভয়েড করে চলে গেল, হয়তো বিষয়টা যেভাবে দেখানো হয়েছে সেটা না, কিন্তু এক ধরনের তো ভেতরে ভেতরে তাদের অতৃপ্তি আছে, এক ধরনের তাদের অশান্তি আছে, এক ধরনের বিরক্তি আছে, হয়তো তার একটা বহিঃপ্রকাশ এটা হইলেও হইতে পারে। আমি পুরোপুরি নিশ্চিত না দর্শক।